আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথম পত্র পঞ্চম অধ্যায়ের একটি নতুন পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা গত কয়েকদিন ধরে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, পঞ্চম অধ্যায়। সেই অধ্যায়ে আজকে দ্বিতীয় পাঠ বিনিয়োগ, যেখানে এ সম্পর্কে বিশদ আলোচনা আছে। আমরা আজকে বিনিয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের ঝুঁকি এবং আমাদের বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের আর্থিক নিরাপত্তার প্রয়োজন হয়। সো সেই আর্থিক নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্র বা মাধ্যম রয়েছে, তার মধ্যে সঞ্চয়, বিনিয়োগ এগুলো গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা আজকে বিনিয়োগ সম্পর্কে আলোচনা করব। বোর্ডের দিকে লক্ষ্য করবে সবাই। বিনিয়োগ হচ্ছে একটি প্রবাহ ধারণা বা একটি প্রক্রিয়া যার দ্বারা সঞ্চয়কে উৎপাদন কাজে ব্যবহার করা যায়। মুনাফা বা লাভের উদ্দেশ্যে সঞ্চিত অর্থ বা মূলধন ব্যবহার করা এবং কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো হচ্ছে এর উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, বিনিয়োগ হচ্ছে একটি প্রবাহ ধারণা বা একটি প্রক্রিয়া। আমরা সঞ্চয় নিয়ে ইতিপূর্বে কাজ করেছি। তো সঞ্চয়কৃত অর্থকে কোনো ব্যক্তি যদি নতুন করে আবার কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে নতুন ধরনের মুনাফা অর্জন করতে চান, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে বিনিয়োগ, যার মাধ্যমে কিন্তু উৎপাদন কাজ এবং নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমরা বিভিন্ন শিল্প কলকারখানায় লক্ষ্য করলে দেখব যে সেখানে অনেক শ্রমিক কাজ করে থাকে, কর্মসংস্থানের অনেক সুযোগ। তো এই যে বড় বড় কলকারখানা বা বড় বড় ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, তারা কিন্তু ব্যাপক একটা মূলধন বিনিয়োগের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে, যেখানে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং নতুন করে আবার নতুন ধরনের উৎপাদনের ব্যবস্থাও করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিনিয়োগে ঝুঁকি থাকে, যেহেতু বিনিয়োগ একটি বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিনিয়োগে ঝুঁকি থাকে। প্রধান উদ্দেশ্য যেহেতু মুনাফা অর্জন করা, আমরা এখানে সঞ্চিত অর্থ যেহেতু ব্যয় করা হয়ে থাকে, সঞ্চিত অর্থকে খাটানো হয়ে থাকে নতুন উৎপাদনের কাজে বা নতুন মুনাফা লাভের আশায়। তো যখন সরকারি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে মুনাফা কম হলেও ঝুঁকিটা কম থাকে। কিন্তু যখন কোনো অপরিচিত বা কোনো না জানা কোনো খাতে বা আমরা নতুন করে কোনো ক্ষেত্রে যখন বিনিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঝুঁকি থাকে। সেক্ষেত্রে যিনি উদ্যোক্তা বা যিনি বিনিয়োগ করে থাকেন, তাকে অবশ্যই সতর্কতা বা ঝুঁকি গ্রহণ করার মন মানসিকতা নিয়ে কিন্তু বিনিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মুনাফা পুনরায় বিনিয়োগ করা যায়। মুনাফা তোমরা জানো, বিনিয়োগ করার পরে আমাদের যে আমরা প্রফিট পেয়ে থাকি সেটাকে মুনাফা বলে থাকে। তো আমরা বিনিয়োগ করছি সঞ্চিত অর্থ, ভবিষ্যতের জন্য যে আমরা অর্থটা সঞ্চয় করেছিলাম, সেই অর্থকে নতুন করে উৎপাদন কাজে বা নতুন করে মুনাফা লাভের আশায় বিনিয়োগ করা হয়। যে মুনাফাটা পাওয়া যায় সেটাও কিন্তু পুনরায় আবার বিনিয়োগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিনিয়োগের কী কী ক্ষেত্র রয়েছে লক্ষ্য করো। ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগ, বন্ড ও সঞ্চয়পত্র ক্রয় অথবা শেয়ার ক্রয়, এই তিনটা বিনিয়োগের ক্ষেত্র মোটামুটি আমরা লক্ষ্য করলে যত বিনিয়োগের ক্ষেত্র আছে সবগুলোকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে এই তিনটা মোটামুটি বিনিয়োগের ক্ষেত্র রয়েছে। যেখানে প্রথমেই আছে ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগ, সঞ্চিত অর্থ দ্বারা মূলধন সৃষ্টি করা। এখানে একজন ব্যক্তি তার যে সঞ্চিত অর্থ রয়েছে সেটার মাধ্যমে সেটা তার মূলধন হিসেবে নতুন করে তিনি বিনিয়োগ করে থাকেন। এই বিনিয়োগ ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগ এককও হতে পারে, আবার যৌথ হতে পারে। এক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগে যিনি বিনিয়োগ করে থাকেন তার ভূমিকা এখানে মালিক হিসাবে। আর যখন যৌথভাবে বিনিয়োগ করা হয় ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগেই, যখন একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি বা একত্রে কয়েকজন অংশীদার বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে মালিকানাগুলো অংশীদারের ভিত্তিতে মালিকানা নির্ধারণ করা হয়ে থাকে। এখানে যে প্রফিট আসে বা যে মুনাফা অর্জন করা হয় নতুন বিনিয়োগ থেকে, সেই মুনাফা কিন্তু অংশীদারদের মাঝে শেয়ার হিসেবে যার যত অংশ আছে সেই হিসেবে কিন্তু তখন সে মুনাফা ভাগ হয়ে যায়। এরপরে আছে বন্ড ও সঞ্চয়পত্র ক্রয়। এটি স্থির জমা হিসেবে বিনিয়োগ করা হয় বিভিন্ন ব্যাংকগুলোতে, অথবা আমরা যে জিপি ফান্ড অথবা ডাকঘর সঞ্চয়পত্র, এসব ক্ষেত্রেও বিনিয়োগ করার একটি মাধ্যম হচ্ছে স্থির জমা হিসেবে এই যে বন্ড সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করা। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়, ব্যাংক অথবা
অথবা আমাদের জাতীয় সঞ্চয় ব্যুরো এই যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে একটা চুক্তিপত্র ইস্যু করা হয়, যে এই চুক্তিপত্রের মাধ্যমে একটা নির্দিষ্ট মেয়াদে কিন্তু বিনিয়োগ করা হয়ে থাকে। আর সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে একটা খুব ভালো সুযোগ থাকে আমাদের, তোমরা জানো আয়কর দিতে হয় নির্ধারিত মুনাফা অর্জন হলে। তো সঞ্চয়পত্রে বিনিয়োগে কোনো আয়কর দিতে হয় না, আয়করের হাত থেকে রেহাই পাওয়া যায়। এরপরে আছে শেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার নিয়ে আমি তোমাদের সঙ্গে গত ক্লাসে আলোচনা করেছি। তো শেয়ার ক্রয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যখন নতুন করে বিনিয়োগ করতে চায় বা বড় ধরনের কোনো শিল্প কলকারখানা বা ব্যক্তি মালিকানাধীন কোনো বড় প্রতিষ্ঠান যখন আত্মপ্রকাশ করতে চায়, তখন কিন্তু তারা তাদের কোম্পানির শেয়ারগুলো জনসাধারণের মধ্যে বিক্রির জন্য দরপত্র দাখিল করে। সেক্ষেত্রে শেয়ার সার্টিফিকেটগুলো ক্রয় করে অর্থ বিনিয়োগ করা যায়। ওই যে জনসাধারণের মাঝে যে সব শেয়ারগুলো ছাড়া হয় সেগুলো কিন্তু কেনা যায় বিনিয়োগ হিসেবে, সেগুলো বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো শেয়ার সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ হচ্ছে শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ। এখানে কোনো মেয়াদ পূর্তি নেই, যতদিন সেই প্রতিষ্ঠানটা টিকে থাকবে। তবে হ্যাঁ, এখানে অনেক ঝুঁকি আছে। কোনো প্রতিষ্ঠান আমরা বিগত বেশ কয়েক বছর আগে দেখেছি যে শেয়ার ব্যবসায় অনেক ধস নেমেছিল, অনেকেই অনেক টাকা বিনিয়োগ করে দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিল। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে সেই প্রতিষ্ঠানটির অতীত অবস্থা বা তাদের যে অতীত কার্যকলাপ, তাদের প্রতিষ্ঠানটি লাভজনক কিনা এই বিষয়গুলো। কারণ প্রতিষ্ঠানটির আয় যদি বাড়ে তাহলে কিন্তু শেয়ারে যিনি টাকা বিনিয়োগ করেছেন তার লাভ হবে, আর যদি তাদের আয় কমে যায় বা আয় হ্রাস পায় তাহলে কিন্তু যিনি শেয়ারে বিনিয়োগ করেছেন তার কিন্তু ক্ষতি হয়ে যাবে। এক্ষেত্রে শেয়ারে বিনিয়োগ করাটা একটু ঝুঁকিপূর্ণ। তো যিনি বিনিয়োগ করবেন তিনি অবশ্যই তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার মেধা, তার বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগের এই যে মাধ্যমগুলো আমরা বলেছি তিনি তার মাধ্যমটি বাছাই করে নেবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আলোচনা করব বিনিয়োগ যখন আমরা করব সেই ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু বিনিয়োগকৃত অর্থ তিল তিল করে জমানো একজন ব্যক্তি বা একজন পরিবারের সঞ্চয়, ভবিষ্যতের সঞ্চয়, সেই টাকাটাই বিনিয়োগ করা হয়ে থাকে নতুন করে মুনাফা লাভের আশায়। এক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকৃত অর্থটা সেটা আমি কোথায় কোন খাতে বিনিয়োগ করছি সেক্ষেত্রে কিন্তু কিছু বিষয় বিবেচনা করে তবে বিনিয়োগ করতে হবে। কোন কোন বিষয় বিবেচনা করতে হবে লক্ষ্য করো। বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন আছে কিনা, সরকারি অনুমোদিত কিনা সেই প্রতিষ্ঠানটি। আমি তোমাদেরকে আগেই বলেছি সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে যদিও আমাদের লাভ কম হয় কিন্তু ঝুঁকির পরিমাণটা কম থাকে। সেক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত কিনা বা লাইসেন্সধারী কিনা যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি গ্রামাঞ্চলের অনেক মানুষ সরল বিশ্বাসে বিভিন্ন এনজিও বা যারা বেশি সুদে টাকা প্রদান করে থাকে সেই সব প্রতিষ্ঠানে এর আগে আমরা বিভিন্ন, এছাড়া নেটওয়ার্কের কিছু প্রতিষ্ঠান আমরা দেখেছি যে এইসব জায়গায় MLM কোম্পানি, এসব কোম্পানি অনেক বেশি চড়া সুদের লোভ দেখিয়ে বিনিয়োগের জন্য আহ্বান করে। সেক্ষেত্রে আমরা দেখেছি এর আগে যে বিনিয়োগকৃত টাকা পুরো টাকাই অনেক ক্ষেত্রে নিয়ে সেই কোম্পানিগুলো কিন্তু উধাও হয়ে যায়, তাতে অনেক পরিবার দেউলিয়া হয়ে যায়, দিশেহারা একটা অবস্থার সৃষ্টি হয়। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যে এই ঝুঁকিটা যেন না থাকে। বিনিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন, লাইসেন্স এবং প্রতিষ্ঠানটি পুরনো কিনা বা তাদের পরিচিতিটা কতটুকু আছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। বিনিয়োগের ঝুঁকি আছে কিনা, যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হচ্ছে সেই প্রতিষ্ঠানে বিনিয়োগে ঝুঁকি আছে কিনা বা তারা মুনাফা কতটুকু দিচ্ছে। যদি দেখা যায় যে প্রচলিত মুনাফা বা যে পরিমাণে মুনাফা দেওয়ার কথা অনেক বেশি লোভনীয় মুনাফা প্রদান করার যে একটা অফার দেওয়া হয় সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, অধিক লোভে না পড়ে। যেখানে সহনীয় মাত্রায় মুনাফা প্রদানের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে বিনিয়োগ করলে মনে হয় বেশি ভালো। আর জমি বা বাড়ি নির্মাণেও সতর্কতা অবলম্বন করতে হবে। জমি বা বাড়ি নির্মাণে
একটা পরিবার তার গোটা জীবনের সঞ্চয়, অনেক ক্ষেত্রে পরিবারের লক্ষ্য থাকে যে একটা বয়সে যে তাদের যে জমিটা আছে বা তাদের কোনো জায়গা থাকলে, অনেক সময় উত্তরাধিকার সূত্রে আমরা দেখি যে উত্তরাধিকার সূত্রে কিছু জায়গা পাওয়া যায়, পরিবারগুলো পেয়ে থাকে। সেক্ষেত্রে তারা বাড়ি নির্মাণে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ি নির্মাণে যে ঝুঁকিগুলো থাকে, যে ঝুঁকিগুলো এড়িয়ে নতুন করে যেহেতু বিনিয়োগ করা হচ্ছে, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আকস্মিক বা হঠাৎ প্রয়োজনে অর্থ ফেরত, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় অথবা চুক্তিপত্র ইস্যু করা হয়, অবশ্যই চুক্তিপত্রের মাধ্যমেই বিনিয়োগ করা হয়ে থাকে, তখন সেখানে এই ব্যবস্থাটি অবশ্যই রাখা উচিত যে আকস্মিক বা হঠাৎ প্রয়োজনে, যেহেতু আমরা কেউই জানি না যে ভবিষ্যতে কী হবে বা আমাদের কোনো দুর্ঘটনায় পড়তে হবে কি না। অনেক সময় পরিবারগুলোকে চিকিৎসার কাজেও ব্যাপক অর্থের চাহিদা থাকে, তখন হঠাৎ করে আকস্মিক দুর্ঘটনায় অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান আকস্মিক বা হঠাৎ প্রয়োজনে অর্থ ফেরত দিবে কি না, সম্পূর্ণ অর্থ বা কত পার্সেন্ট, কতটুকু টাকা কেটে রেখে দিবে বা কোনো লাভ দিবে কি না, এই প্রত্যেকটি বিষয় কিন্তু জানা থাকতে হবে। এবং সবচেয়ে ভালো হয় চুক্তিপত্রে যদি এই বিষয়গুলো লিখিত আকারে থাকে, তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা সেই বিনিয়োগকারী বা সেই প্রতিষ্ঠান আর নতুন করে কোনো ঝামেলা শুরু হতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা বিনিয়োগের যে বিবেচ্য বিষয়, এই বিষয়গুলো বিবেচনা করব। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তোমাদের সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রগুলো আলোচনা করেছি। এখানে কোন কোন ক্ষেত্রে ঝুঁকি আছে বা কোন কোন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ নয়, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। আজকে আমাদের বাড়ির কাজ যাবে, তোমরা অবশ্যই জানো আজকে বাড়ির কাজ নং 5। তোমরা আমাদের ক্লাস নাম্বারের দিকেও খেয়াল করো, আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 17। তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে সবাই। আর বাড়ির কাজ করে তোমাদের জন্য যে নির্ধারিত কক্ষ আছে, কলেজ ভবনের যে ছাত্রী মিলনায়তন আছে, তোমাদের সেখানে অবশ্যই বাড়ির কাজ জমা দিয়ে যাবে। বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো, আমাদের আজকে বাড়ির কাজ নং হচ্ছে 5। বাড়ির কাজটা লিখে নাও সবাই। বিনিয়োগ কি? অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, বিনিয়োগ কি? অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোচনা করো। এখানে বিনিয়োগের সংজ্ঞা লিখে বিনিয়োগের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো নিয়ে আলোচনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। অবশ্যই বই দেখবে সবাই, বইতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তোমরা সবাই পড়বে। আর কোনো বিষয় নিয়ে যদি অসুবিধা হয় আমাকে জানাবে, ফোন করবে অথবা আমাকে ইনবক্স করতে পারো। আমরা লাইভ ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।